সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আবারও আলাপ করতে এসেছি ভারতের নয়া হাই কমিশনার দীনেশ ত্রিবেদী প্রসঙ্গে। বাংলাদেশকে ভারতে অংশগ্রহণ করার ছক বা মাস্টার প্ল্যান নিয়ে কি তিনি এসেছেন? হাই কমিশনার দীনেশের মন্তব্যে তোলপাড়। দর্শক, গত শুক্রবার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে যখন স্থলপথে প্রবেশ করলেন, তখন তার মন্তব্য নিয়ে সেদিনই আলাপ করেছিলাম নয়া কূটনীতি বিষয়ে। কিন্তু আলাপটা এখানেই শেষ করা যাচ্ছে না, কারণ এই আলাপের ডালপালা ইতিমধ্যে শুক্রবার পরবর্তী শনিবারে ডালপালা মেলে এটা মহিরুহে পরিণত হচ্ছে। কাজেই আমরাও এই আলাপ থেকে বাহিরে থাকতে পারছি না, যার দরুন আপনাদের সামনে আবারও আলাপের ডালি নিয়ে হাজির হলাম। এই মুহূর্তে আমরা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির এমন একটি জ্বলন্ত ইস্যু নিয়ে কথা বলবো, যা গত 24 ঘন্টায় ঢাকা এবং দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক মহলে তীব্র ঝড় তুলেছে। ভারতের নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী সবেমাত্র বাংলাদেশে পা রেখেছেন, আর পা দিয়ে তার একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে বাংলাদেশের বিএনপি, বিভিন্ন ইসলামপন্থী সংগঠন এবং রাজনৈতিক বিশ্লেষকরা খোলাখুলি প্রশ্ন তুলতে শুরু করেছেন, দিল্লি কি আসলে ঢাকাকে ভারতের অংশ করতে চায়? দীনেশের এই এক আকাশ একই বাতাস মন্তব্যের পেছনে আসল রহস্যটা কি? কেন তৈরি হলো এই গভীর সন্দেহ? এই মুহূর্তের ভিডিওতে আমরা এই পুরো ঘটনার প্রতিটি লাইন ধরে ধরে চুলচেরা বিশ্লেষণ করব। না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা দুদেশের দর্শকদের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘটনার সূত্রপাত গত শুক্রবার। বাংলাদেশে নতুন হাই কমিশনার হিসেবে দায়িত্ব নিতে সড়ক পথে এসে দেশে পৌঁছান ভারতের বর্ষিয়ান বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী। বেনাপোল সীমান্তে দাঁড়িয়ে তিনি দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে কিংবদন্তি শিল্পী ভূপেন হাজারিকার অত্যন্ত জনপ্রিয় একটি গানের লাইন উল্লেখ করেন। তিনি বলেন, একই আকাশ একই বাতাস। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে তার এই প্রাথমিক শুভেচ্ছা বার্তায় তিনি আরো যোগ করেন, আমার তো মনেই হচ্ছে না বাংলাদেশে এসেছি। এখানেই শেষ নয়, ত্রিবেদী আরো একটি বড় মন্তব্য করেন। তিনি বলেন, ভারতের 140 কোটি এবং বাংলাদেশের 20 কোটি জনগণ মিলে গেলে বিজ্ঞান প্রযুক্তি থেকে শুরু করে খেলাধুলা সবকিছুতে এক বিশাল শক্তিতে পরিণত হতে পারে। তিনি স্পষ্ট করে বলেন, একটা শক্তি হলে হবে না, দুই দেশ মিলে যে শক্তি হবে ওইটাই আসল শক্তি। ওই শক্তিটা যেন পুরো পৃথিবী দেখে। ইন্ডিয়া এবং বাংলাদেশে যে ট্যালেন্ট আছে তাদের নিয়ে আগামী প্রজন্ম খেলাধুলা, স্বাস্থ্য, টেকনোলজি সবকিছু নিয়ে কাজ করব। শুনে হয়তো আপাত দৃষ্টিতে এটিকে একটি সাধারণ শুভেচ্ছা বার্তা মনে হতে পারে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এই মন্তব্যকে মোটেও সাধারণ হিসেবে দেখা হচ্ছে না। দীনেশ ত্রিবেদীর এই বক্তব্য প্রকাশ হওয়া মাত্রই বাংলাদেশে তোলপাড় শুরু হয়ে গেছে। বিশেষ করে উগ্র ইসলামপন্থী নেতারা খোলাখুলি অভিযোগ করছেন যে ঢাকায় ভারতের নতুন হাই কমিশনার বাংলাদেশে পা দিয়ে কি এই দেশকে ভারতের অংশ করে নেওয়ার সূক্ষ্ম বার্তা দিয়েছেন। তাদের দাবি, এর পেছনে রয়েছে অখণ্ড ভারত গড়ার স্বপ্ন। এই ইসলামপন্থী নেতারা অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিয়ে বলছেন, অখণ্ড ভারত গড়ার এই স্বপ্ন তারা চুরমার করে দেবেন। শুধু তাই নয়, তারা উল্টো ভারতকে খণ্ড খণ্ড করার এবং বাংলাদেশকে অক্ষত রাখার হুঙ্কার দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্যকে বাংলাদেশকে নির্মূল করার বার্তা হিসেবে ব্যাখ্যা করছে একাধিক ব্যক্তি ও সংগঠন। এর ফলে গোটা বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে বিভিন্ন সভা সমাবেশ, যেখানে ইসলামপন্থী সংগঠনগুলো ভারতের এই তথাকথিত অগ্রাসনের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে। প্রশ্ন উঠতে পারে, কেন এই মন্তব্যকে অখণ্ড ভারতের সাথে মেলানো হচ্ছে?
ওয়াকিবহাল মহলের একাংশের মতে দীনেশ ত্রিবেদী যেহেতু ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একজন বর্ষীয়ান নেতা, তাই তার এই বক্তব্যকে ঘিরে ভারত বিরোধিতার সুর চড়ানো আরো সহজ হয়ে গেছে। কারণ বিজেপির আদর্শিক অভিভাবক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থা বা আরএসএস দীর্ঘদিন ধরে অখণ্ড ভারত গড়ার সংকল্পে বিশ্বাসী। ফলে বাংলাদেশের উগ্র ইসলামপন্থীদের পক্ষে দুয়ে দুয়ে চার করা খুব সহজ হয়ে গেছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক একটি জনসভায় সরাসরি ভারতের হাই কমিশনারকে নিশানা করে বলেছেন, বাংলাদেশ সম্পর্কে ভালো ভালো কথা বলে আসলে আমাদের দেশকে ভারতের অংশ করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। এ তো গেল ইসলামপন্থী সংগঠনগুলোর প্রতিক্রিয়া। দেশের বর্তমান রাজনৈতিক নেতৃত্ব এবং প্রধান দলগুলো এই বিষয়টিকে কিভাবে দেখছে? বর্তমান তারেক রহমানের সরকার সরাসরি দীনেশ ত্রিবেদীর বক্তব্য নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও বিএনপির প্রভাবশালী নেতা এবং দেশের বর্তমান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন শনিবার ঢাকায় একটি অনুষ্ঠানে অত্যন্ত কূটনৈতিক কিন্তু কড়া জবাব দিয়েছেন। বিএনপি অফিসিয়ালি বক্তব্য না দিলেও বিএনপির তথ্য ও সম্প্রচার মন্ত্রী যে বক্তব্যটি দিয়েছেন সেটিকে বিএনপির অফিসিয়াল বক্তব্য হিসেবে ধরে নেওয়া যেতে পারে আনঅফিসিয়ালি। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সরাসরি দীনেশ ত্রিবেদীর নাম নেননি, তবে তিনি সাফ জানিয়েছেন যারা ভারত ও বাংলাদেশের জনসংখ্যাকে এক করার কথা বলেন তাদের মনে রাখা উচিত সার্কভুক্ত দেশগুলোর মোট জনসংখ্যা 220 কোটিরও বেশি। মন্ত্রী বলেন, যারা সার্কের ঐক্য চায় না তারা শুধু দুই দেশের ঐক্যের কথা বললে আমরা সন্দেহের চোখে দেখব। জাতিসংঘ, সার্ক ও বাংলাদেশের বাইরে অন্য কোনো কাঠামোর কথা বললে আমরা তা সন্দেহের চোখে দেখব। এখানেই থামেননি তথ্যমন্ত্রী। তিনি বাঙালি পরিচয় নিয়ে একটি নতুন বিতর্ক উস্কে দিয়েছেন। বাঙালি পরিচয়ের জন্য সীমান্তের ওপারের কারো সার্টিফিকেট প্রয়োজন নেই। তিনি বাস্তবসম্মত একটি পার্থক্য তুলে ধরে বলেন, পশ্চিমবঙ্গের সঙ্গে ভাষার মিল থাকলেও আমাদের সাংস্কৃতিক মনোজগতে পার্থক্য আছে, সেটি অস্বীকার করার উপায় নেই। একই দিনে জামাতে ইসলামের আমির শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে সরকারের উদ্দেশ্যে বলেন, তিনি ভারত বাংলাদেশের এক হয়ে যাওয়া বলতে কি বুঝিয়েছেন আমাদের সরকারের উচিত হবে তার কাছ থেকে তা জেনে নেওয়া। তিনি স্পষ্ট করে মনে করিয়ে দেন, ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও তেমন একটি স্বাধীন দেশ। এই বক্তব্য পরিষ্কার না হলে জনমনে বিভ্রান্তি তৈরি হবে এবং যদি তিনি আক্ষরিক অর্থে নেতিবাচক কিছু বুঝিয়ে থাকেন তবে তা অবশ্যই নিন্দনীয়। দর্শক, এবার আসা যাক এই বিতর্কের নেপথ্যের আসল ভূ রাজনৈতিক খেলায়। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কেন রোববার সার্কের কথা বলছেন? আসলে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চাইছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করতে, পুরনো আঞ্চলিক মঞ্চ সার্ককে পুনরুজ্জীবিত করতে। বাংলাদেশের বিগত অন্তর্বর্তী সরকারের মতোই বর্তমান তারেক রহমানের সরকারও সার্ককে সক্রিয় করতে অত্যন্ত আগ্রহী। আর এই আগ্রহের পেছনে পাকিস্তানের পূর্ণ মদত রয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। কারণ সার্ক অচল থাকায় পাকিস্তান দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মঞ্চে অনেকটাই একাকী বা কোণঠাসা হয়ে পড়েছে। বাংলাদেশ চায় ভারত যেন সার্ককে আবার পুনরুজ্জীবিত করতে উদ্যোগী হয়, কিন্তু ভারতের অবস্থান পরিষ্কার। পাকিস্তানের ক্রমাগত সন্ত্রাসবাদী আচরণের কারণে ভারত সার্কের কার্যকলাপে আগ্রহী নয়। ফলে দীনেশ ত্রিবেদী যখন সার্কের কথা এড়িয়ে শুধু দুই দেশের জনসংখ্যাকে মেলানোর কথা বলেন তখন ঢাকাকে তা ভাবিয়ে তোলে। এর সাথে জড়িয়ে আছে ঐতিহাসিক মনস্তত্ত্ব। বাংলাদেশের রাজনীতিতে বরাবরই 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকার প্রকৃত উদ্দেশ্য নিয়ে দ্বিমুখী বিতর্ক রয়েছে। আওয়ামী লীগ সহ প্রগতিশীল দলগুলো এবং বাংলাদেশের প্রগতিবাদী চিন্তার মানুষগুলো মনে করে ভারতের নিঃস্বার্থ সহায়তা ছাড়া এত দ্রুত স্বাধীনতা লাভ এবং পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া সম্ভব হতো না। অন্যদিকে ইসলামপন্থী দলগুলোর দাবি ভারতের মূল উদ্দেশ্য ছিল
পাকিস্তানকে দ্বিখণ্ডিত করা, আর এখন তাদের লক্ষ্য বাংলাদেশকে নিজেদের অংশ করে নেওয়া। এই ভিডিওর শেষে এসে আমাদের মনে করিয়ে দিতে হয় একটি ফ্ল্যাশব্যাক। গত এপ্রিলের শেষ সপ্তাহে যখন দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগের অফিসিয়াল প্রজ্ঞাপন জারি হয়, ঠিক সেই সপ্তাহেই 29 এপ্রিল ছিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। কলকাতার বালিগঞ্জ কেন্দ্রে ভোট দিয়ে তিনি সেদিনও ভূপেন হাজারিকার গান উদ্ধৃত করে বলেছিলেন, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। সেদিনও তিনি এই কথার কোনো ব্যাখ্যা দেননি। আর গত শুক্রবার বাংলাদেশের মাটিতে পা রেখেও একই সুরে কথা বললেন। তাহলে এর অর্থ কি দাঁড়ায়? এটি কি কেবলই দুই প্রতিবেশীর মধ্যে সুসম্পর্ক ও সাংস্কৃতিক মেলবন্ধনের এক আবেগঘন প্রকাশ, নাকি এর পেছনে লুকিয়ে আছে দিল্লির কোনো গভীর রাজনৈতিক ও ভৌগোলিক এজেন্ডা যা ঢাকাকে সন্দিহান করে তুলছে? আমি ব্যক্তিগতভাবে যদি মনে করি, দীনেশ ত্রিবেদী বরাবরই ভূপেন হাজারিকার গানের লাইন দিয়ে দুই প্রতিবেশীর মধ্যে সুসম্পর্ক ও সাংস্কৃতিক মেলবন্ধনের এক আবেগঘন প্রকাশ করেছেন, কিন্তু নিন্দুকেরা এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করে ভারত বাংলাদেশ একটা উস্কানি তৈরি করতে চাইছেন এবং ভারত বাংলাদেশের সম্পর্ককে নষ্ট করতে চাইছেন। এখানে এই যে আমরা তো দেখছি গত 2 বছর যাবত পাকিস্তানি প্রভাবকে এখানে এস্টাবলিশ করতে চাইছেন, তারই একটি অংশ নিন্দুকদের এমন মন্তব্য। দীনেশ ত্রিবেদীকে স্বাগত জানায়। ভারত বাংলাদেশ সম্পর্ক, যৌক্তিক সম্পর্ককে আমরা ধারণ করি, লালন করি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিটি মানুষ লালন করে। এই সম্পর্ক যুগ যুগ জিও, এটাই আমরা প্রত্যাশা করি। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।